এই ভিডিওটিতে আমরা মাইক্রোপ্রসেসর 8085 এর ব্রাঞ্চ ইনস্ট্রাকশন সম্পর্কে ডিটেলসে জানব। আমরা সচরাচর সবাই কম বেশি প্রোগ্রামিং করে থাকি এবং প্রোগ্রামিংয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম লিখে থাকি। সেটা হতে পারে সি প্রোগ্রামিং দিয়ে আপনি লিখতে পারেন। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা ধরেন এই কোডটা করেছি। এখন এই কোডটাকে যখন সিপিইউ বা মাইক্রোপ্রসেসর এক্সিকিউট করবে, সেই কিন্তু ডিরেক্টলি এটাকে এক্সিকিউট করতে পারবে না। এর কারণ হচ্ছে এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রয়েছে। সো আমরা জানি যে কি সিপিইউ বা মাইক্রোপ্রসেসর যেটাই বলেন, সেটা কিন্তু বাইনারি কোড বা বাইট কোড ছাড়া কোনো কিছু বোঝে না। অর্থাৎ তাকে যদি কোনো ইনস্ট্রাকশন বা কমান্ড দিতে হয়, সেটা আমাদেরকে বাইনারি কোডে প্রোভাইড করতে হয়, দেন সে এক্সিকিউট করতে পারে। তো আমরা যেহেতু বাইনারি কোডে এটাকে কনভার্ট করতে পারি না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা আইডি ইউজ করি অথবা কম্পাইলার ইউজ করি, লাইক কোড ব্লকস। আপনি কিন্তু কোড ব্লকসে সি প্রোগ্রামিং করে থাকেন এবং সেই কোড ব্লকস কী করে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর হিসেবে কাজ করে এবং আমাদের যে প্রোগ্রামটা থাকে সেটাকে বাইনারি কোড বা মেশিন কোডে কনভার্ট করে, দেন সেটা সিপিইউ বা প্রসেসরকে দেয় এবং সেটা সিপিইউ বা প্রসেসর সিকোয়েন্সিয়াল ম্যানারে এক্সিকিউট করে যায়। তো যখন কোড ব্লকস বা কোনো আইডি এটাকে বাইট করে বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, তখন এই প্রত্যেকটা মেশিন ল্যাঙ্গুয়েজকে বেসিক্যালি এক একটা ইনস্ট্রাকশন বলা হয়। সো এখানে দেখেন ইন্ট এবিসি এর জন্য যেই বাইট কোডটা মনে করেন কনভার্ট হয়েছে, সেটা প্রথম লাইনটা আমরা মনে করি, হ্যাঁ। সো এটা একটা কি বাইট কোড বা ইনস্ট্রাকশন, তার মানে এটার জন্য একটা ইনস্ট্রাকশন হয়ে গেছে। প্রত্যেকটা লাইনের জন্য একটা করে ইনস্ট্রাকশন অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। এখন এইটাকে আমরা যদি সিপিইউ বা প্রসেসরের মাধ্যমে এক্সিকিউট করতে চাই, সেটার জন্য আমাদের দরকার কি, এটাকে আগে স্টোর করা। সো র্যামের মাধ্যমে প্রথমে সিপিইউটাকে কী করবে, স্টোর করবে। স্টোর করার সময় সে বেসিক্যালি একটা সিকোয়েন্সিয়াল ম্যানার ফলো করে, অর্থাৎ আপনি লাইনগুলো যেভাবে লিখছেন ঠিক একইভাবে সেটার জন্য ইনস্ট্রাকশন জেনারেট হবে এবং সেই ইনস্ট্রাকশনগুলো সিকোয়েন্সিয়াল ম্যানারে মেমোরির মধ্যে জমা হবে। এমন না যে আপনি ইন্ট এবিসি লিখছেন, এটার জন্য যে ইনস্ট্রাকশনটা আছে সেটা এখানে লিখলেন, আর স্ক্যানএফের জন্য যে ইনস্ট্রাকশনটা আছে সেটা সবার শেষে চলে গেলো, এমন না। এটা ফার্স্ট লাইনে আছে, তার মানে এটা ফার্স্ট ইনস্ট্রাকশন। এই প্রিন্টএফটা সেকেন্ড লাইনে আছে, তার মানে এটা ছিল সেকেন্ড ইনস্ট্রাকশন। এখন প্রোগ্রাম কাউন্টারের মাধ্যমে কিন্তু এগুলো ইনস্ট্রাকশনগুলোকে কী করা হয়, ফেচ করা হয়। অর্থাৎ প্রোগ্রাম কাউন্টার কী করে, প্রোগ্রাম কাউন্টার ফার্স্ট অফ অল প্রথম যে ইনস্ট্রাকশনটা থাকে মেমোরিতে, সেইটার মেমোরি অ্যাড্রেসটা নিজের মধ্যে রাখে। তারপরে সেই মেমোরি অ্যাড্রেস থেকে ডাটা ফেচ করে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে রাখে এবং ইনস্ট্রাকশন রেজিস্টার সিপিইউকে এই ডাটাটা দেয় এবং অর্থাৎ ইনস্ট্রাকশনটা দেয় এবং সিপিইউ সেটাকে এক্সিকিউট করে। এখানে খেয়াল করবেন যে কি প্রথম ইনস্ট্রাকশনটা যদি এক্সিকিউট হয়ে যায়, প্রোগ্রাম কাউন্টার নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা তার নিজের মধ্যে জমা করে রাখে। তার মানে সিপিইউ নিজেও কিন্তু সিকোয়েন্সিয়াল ম্যানারে আপনার ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করে যাচ্ছে। কিন্তু সব ক্ষেত্রেই যে সিপিইউর ইনস্ট্রাকশনগুলোকে সিকোয়েন্সিয়াল ম্যানারে এক্সিকিউট করা দরকার পড়বে সে তেমনটা কি নয়। এমন কিছু কোড আছে যেটা আপনি দেখলেই বুঝবেন যে কি এইখানে তো বেসিক্যালি সিকোয়েন্সিয়াল ম্যানারে আপনার কোড এক্সিকিউট করার দরকার ছিল না, সেই ক্ষেত্রে সিপিইউ এটা বুঝবে। সেই কারণেই আমরা ব্রাঞ্চিং ফ্যাক্টর বা ব্রাঞ্চিং ইউজ করে থাকি। ব্রাঞ্চ মানে হলো জাম্প করা, যখন প্রয়োজন হবে কন্ডিশন অনুযায়ী জাম্প করো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কি অনেক সিচুয়েশনে আমাদের মনে করেন ইনস্ট্রাকশন 1টা এক্সিকিউট করার দরকার ছিল, করলাম। ইনস্ট্রাকশন 2টাকে এক্সিকিউট করার দরকার ছিল, করলাম। বাট ইনস্ট্রাকশন 3কে এক্সিকিউট করার আমাদের দরকার নেই, করলে আমাদের অ্যান্সারটা ভুল আসবে। সেই ক্ষেত্রে আমাদের উচিত কি, ইনস্ট্রাকশন 3টাকে ইগনোর করে ইনস্ট্রাকশন 4-এ জাম্প করা এবং সেটাকে এক্সিকিউট করা এবং ফার্দার প্রসেস করে যাওয়া। তো এই সকল সিচুয়েশনে আমাদের ব্রাঞ্চিং কাজে আসে, অর্থাৎ ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন কাজে আসে। তো একটা আমরা প্রোগ্রামের মাধ্যমে এই ব্রাঞ্চিংটা আরও ক্লিয়ার হয়ে নিব। সো এখানে একটা দেখতেছেন কোড লেখা আছে এবং এই কোডে যদি আপনি এই কন্ডিশনের দিকে তাকান, এই কন্ডিশন বলতেছে যে কি যদি এই কন্ডিশনটা ট্রু হয় তখনই কিন্তু এই লাইনটাকে এক্সিকিউট হওয়া দরকার। যদি কোনো কারণে ইফের কন্ডিশনটা ফলস হয়, তখন কি এই লাইনটাকে এক্সিকিউট হওয়ার দরকার আছে? না, অবশ্যই না। সেই ক্ষেত্রে কি উচিত, সেই ক্ষেত্রে হচ্ছিল ইফের পরে ডিরেক্ট, ইফের কন্ডিশনটা যদি ফলস হয় ডিরেক্ট এলসে চলে আসা। তার মানে এখানে দেখতে পারতেছেন যে সিপিইউরও অনেক ক্ষেত্রে সিকোয়েন্সিয়াল ম্যানার ফলো করার দরকার নেই, কোনো কোনো ক্ষেত্রে জাম্প করে নেক্সটে চলে আসা উচিত, তাহলেই অ্যান্সার সঠিক হবে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্রাঞ্চিং বা জাম্প কমান্ড ইউজ করা হয় সিপিইউকে বোঝানোর জন্য যে এই ইনস্ট্রাকশনটা যদি ফলস হয়, মানে প্রিভিয়াস ইনস্ট্রাকশনটা যদি ফলস হয়, সেই ক্ষেত্রে তুমি পরের ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করো না, ফার্দার অন্য ইনস্ট্রাকশনে জাম্প করে নাও, তাহলে তোমার অ্যান্সারটা পারফেক্ট হবে। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন, তো আমরা যদি ইফের ইনস্ট্রাকশনটাকে এইটা সেকেন্ড ইনস্ট্রাকশন ধরি, তাহলে সেকেন্ড ইনস্ট্রাকশনে সে এসে কী করলো, এটাকে এক্সিকিউট করলো। এক্সিকিউট করার পরে এটাকে পেলো ফলস পেলে ফার্দার
ইনস্ট্রাকশন 3 তো এইটা ক্যারি করে রাখছে, তাই না? তাহলে এটাকে আমাদের এক্সিকিউট করা দরকার আছে না, সেক্ষেত্রে আমাদের দরকার নেই। সেক্ষেত্রে সিপিইউ বা প্রসেসর কী করবে, ইনস্ট্রাকশন 4-এ জাম্প করবে। এই জাম্পিংয়ের বিষয়টাই হচ্ছিল ব্রাঞ্চিং। সো আমরা আরও একটা এক্সাম্পলের মাধ্যমে ব্রাঞ্চিংটা বা জাম্পের যে বিষয়টা সেটা আরও ক্লিয়ার করে নিব। আমরা বিভিন্ন ধরনের ফাংশন আলাদাভাবে ডিফাইন করে রাখি এবং সেগুলোকে মেইন ফাংশনের মাধ্যমে কল করি। তো এখানে একটা ফাংশন আপনি দেখতেই পারতেছেন, তার মানে হচ্ছিল ধরেন ইন্ট মেইনের জন্য ইনস্ট্রাকশন নাম্বার 1। সো এটা এক্সিকিউট করলাম, করে আমরা এখানে আসলাম। আসার পরে এইটা ছিল আমাদের সেকেন্ড ইনস্ট্রাকশন। এখন সেকেন্ড ইনস্ট্রাকশনে ভালো মতো খেয়াল করলে দেখবেন এটাকে যদি সিপিইউ এক্সিকিউট করে, সে একটা ফাংশনকে কল করছে। তার মানে হলো সে কি ফার্দার ইনস্ট্রাকশন 3-কে এক্সিকিউট করবে? কারণ ইনস্ট্রাকশন 3 মানে মনে করেন এইটা। সেই ক্ষেত্রে কিন্তু এই ইনস্ট্রাকশন 3-কে এক্সিকিউট করা উচিত হবে না, কারণ হলো আগে ফাংশন কল আসছে। মনে করেন ফাংশনের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেটা এখানে আছে, ওকে? তার মানে কী করবে, সিপিইউ এখন ফাংশনে চলে যাবে। তার মানে সিপিইউ কী করলো, 2 নম্বর ইনস্ট্রাকশন থেকে ডিরেক্ট এখানে জাম্প করলো। জাম্প করার পরে এইখানে যতগুলি লাইন আছে সবগুলিকে এক্সিকিউট করলো। তারপরে যেহেতু রিটার্ন পেয়ে গেছে, রিটার্ন পেয়ে যাওয়া মানে হচ্ছিল সে ফার্দার আগের জায়গায় পৌঁছে যাওয়া। অর্থাৎ তাহলে এখন কি করবে, সে ফার্দার আগের জায়গায় পৌঁছে যাবে এবং এর পরে যে ইনস্ট্রাকশনটা আছে সেটা এক্সিকিউট করবে। তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেখছেন জাম্প এবং ব্রাঞ্চিংয়ের ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট কোনো একটা প্রোগ্রাম পারফেক্টলি এক্সিকিউট করার জন্য। আর ব্রাঞ্চিংটাই হচ্ছিল এটা, কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশনকে সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট না করে প্রয়োজন অনুযায়ী জাম্প করো এবং জাম্প করার পরে সেগুলোকে এক্সিকিউট করে ফার্দার ব্যাক করার দরকার হলে ব্যাক করো, নাহলে প্রোগ্রামটা এক্সিকিউট করা চালিয়ে যাও সিকোয়েন্সিয়াল ম্যানারে। আমরা 8085 মাইক্রোপ্রসেসরের ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনকে 3টা টাইপে ভাগ করতে পারি। একটা হলো জাম্প ইনস্ট্রাকশন, একটা হচ্ছিল কল ইনস্ট্রাকশন, আর একটা হলো রিটার্ন ইনস্ট্রাকশন। এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে আমরা আবার 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছিল কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল। যেমন এখানে আনকন্ডিশনাল জাম্প, কল, রিটার্ন যতগুলো ইনস্ট্রাকশন আছে আনকন্ডিশনাল সবগুলোর আমি একটা করে এক্সাম্পল রাখছি, চাইলে দেখে নিতে পারেন। এবং আমি কন্ডিশনালেরও অনেকগুলো ইনস্ট্রাকশন এখানে রাখছি, যেগুলি নিয়ে এখন আমরা আলোচনা করব না। এগুলি ফার্দার ভিডিওতে আমি ডিটেলসে এক্সপ্লেন করব যে কীভাবে কাজ করতেছে। তো এখানে কিন্তু আমরা বুঝতেই পারি যে আনকন্ডিশনাল জাম্প মানে হচ্ছিল যে সিপিইউ যদি এই ইনস্ট্রাকশনটা পায়, সেই ক্ষেত্রে সে কোনো কন্ডিশন চেক করবে না। সে জাম্পের কন্ডিশন মানে জাম্পের ইনস্ট্রাকশন পাইছে মানে সে জাম্প করে দিবে, সে কোনো কিছুই ভাববে না, যেহেতু এটা আনকন্ডিশনাল ইনস্ট্রাকশন। সিমিলারভাবে কল এবং রিটার্নের বেলাও হবে। আর কন্ডিশনাল জাম্প, কল, রিটার্ন ইনস্ট্রাকশনের বেলায় সিপিইউ চিন্তা করবে আচ্ছা কন্ডিশনটা কি ট্রু বা ফলস, সেই পার্সপেক্টিভ থেকে সিপিইউ তখন বা প্রসেসর তখন আপনার ডিসিশন নেবে যে আমি জাম্প করব কি করব না। তো এখানে কন্ডিশন ম্যাটার করে, কিন্তু আগের আনকন্ডিশনাল জাম্প, কল, রিটার্ন ইনস্ট্রাকশনে কোনো কন্ডিশন ম্যাটার করে না। সো ভিডিওটি যদি আপনার জন্য ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।